আজকে সপ্তম দিন। ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন যে আজকে এই প্রসঙ্গ অভিনয়, নাটক থেকে নাট্য, এই শীর্ষক আলোচনায় আমরা যাকে নিয়ে আলোচনা আজকে করব সেই আমাদের মধ্যে আমাদের পরম আত্মার আত্মীয়, আমাদের আত্মজন, নাট্যজন, শ্রদ্ধেয় দেবশঙ্কর হালদার মহাশয়। তিনি আলোচনা করবেন আর আলোচনার কথা বা সূত্র ধরিয়ে দেবেন আমাদের আর এক নাট্যজন তথা নাট্য সমালোচক ও সাংবাদিক সম্রাট মুখোপাধ্যায়। দেবশঙ্কর হালদারের সুদীর্ঘ 40 বছরের এই থিয়েটারের জীবনযাত্রার আমরা অনেক অনালোকিত দিক আজকে শুনতে পাবো। তো আমাদের জীবনযাপনের অভ্যেসের মধ্যে প্রাত্যহিকতায় অঙ্ক ঢুকে থাকে এবং আমরা অঙ্ক দিয়ে যে কোনো উদযাপনকে শুরু করতে ভালোবাসি। দুটো কথা খালি আপনাদের স্মরণ করিয়ে দেবো, সেটা শুনলে আমার ধারণা যে আমার মতোই আপনাদেরও আনন্দ হবে। সেটা হলো যে এই বছরটা 2026 যে বছরটা শুরু হয়েছে, এই বছরটাতে ঠিক দেবশঙ্কর হালদারের মঞ্চে পদার্পণ, যেটা বাংলা থিয়েটারের একটা ঘটনা, সেই ঘটনার এটা 40 বছর পূর্তি। দ্বিতীয় হচ্ছে যে এটা আমরা দেখলাম যে দেবশঙ্কর দা ঠিক এই সদ্য যে নাটকটি শেষ করেছেন, প্রস্তুত হয়েছে, যেটিতে তিনি অভিনয় করছেন আসক্তি, শক্তি চট্টোপাধ্যায়ের জীবন নিয়ে, সেই নাটকটি দেবশঙ্কর দার 100তম নাটক, অর্থাৎ এটা সেঞ্চুরি। এখন যে মানুষটাকে নিয়ে এইসব কথাগুলো বলছি, মুশকিল হচ্ছে যে তিনি সুনীল গাভাস্কর, তিনি সেঞ্চুরি করেন, তিনি তার মতো করে পিচে দাঁড়ালেই রান ওঠে, কিন্তু তিনি সেই অঙ্ক নিয়ে ভাবতে রাজি না। আমি দেবশঙ্করটাকে আমি জানি যে আমি যদি জিজ্ঞেস করতাম যে এটা কততম নাটক আপনার হল, দেবশঙ্করটা হয়েছে। আমার যেটা দেবশঙ্করটাকে যে কথা দিয়ে প্রথম শুরু করি, এই 40 বছরের কথাটা দিয়ে, যে 26 বছর পরে ঘুম থেকে জেগে উঠেছিল সব্যসাচী। আপনারা জানেন সেই সব্যসাচী কোন নাটকের চরিত্র, টুইঙ্কল টুইঙ্কল, এবং সেই সব্যসাচীর চরিত্র করতেন আমাদের বাংলা থিয়েটারের রিপ ভ্যান দেবশঙ্কর দা। তো 26 বছর পরে যখন ঘুম থেকে উঠলো সব্যসাচী, সে দেখলো যে তার জগৎটা পুরো বদলে গেছে। আজকে এই 40 বছর পার করে এসে যখন একবার পেছনের দিকে তাকাচ্ছে, কি মনে হচ্ছে যে বাংলা থিয়েটার কতদূর এগোল? কুও ভ্যাদিস ডমি। সবাইকে স্বাগত জানাচ্ছি যারা এখানে এসে পৌঁছেছেন এখনো অবধি। এই যে প্রশ্নটা আমার দিকে ধেয়ে এসেছে, এটা দিয়ে শুরু হয়েছে। তার আগে সত্যি অঙ্কের যে তালিকাটা হলো, সেই তালিকাটা সম্পর্কে বলি যে ওটা এখানে এসেই আমিও জানলাম যে ওটা আমার মানে 100তম নাটকে অভিনয়। সেই তার মধ্যে বেশ কিছু নাটকই, বেশ অনেকগুলি নাটকই 100 রজনীর বেশি পার করেছে তো বটেই, কোনোটা অনেক বেশি হয়েছে। তো এটা আমি সত্যিই জানতাম না, শুনে পুলক লাগলো। 100তম যখন বলে কেউ তখন তো বুঝতে পারি। তা আমি তখন ভাবলাম যে এতদিন এত সময় পেলামই বা কোথায় যে 100টা নাটক করলাম। এবং শুধু নাটক তো আপনারা জানেন, থিয়েটার হচ্ছে এমন একটা কিছু যা একবার করে ফেললেই তার থেকে ছুটি নেওয়া যায় না, বরং আরও বেশি চেপে ধরে সে, আরও বেশি আঁকড়ে ধরে সে, আরও বেশি নানান দিক থেকে ছলচাতুরি করে প্রেম করে সে আরও বেশি মানে বলে যে তুমি আমার সঙ্গে থাক। ফলত তখন ওই প্রথম অভিনয় আর তারপরের অভিনয়, তারপরের অভিনয় করতে করতে যখন 5টা 6টা 7টা 8টা 10টা করতে করতে সেই অভিনয়টাও 50 অথবা 75 পেরিয়ে 100-র দিকে যায়, আবার 100 ছাড়িয়ে 150-র দিকে যায়, তখন সবটাই ভেতরে ভেতরে কোথাও একটা বদল হতে হতে যায়, অথচ বাইরের কাঠামোটা একই রকম থাকে। আমি এই কথাটা এই কারণেই বলছি যে প্রশ্নটা আমার দিকে এসেছে যে থিয়েটারের এই 40 বছরের এই যে অভিনয়ের চর্চা বা শিক্ষানবিশে অবস্থান আমার, তার ভেতর দিয়ে আমি চারপাশটাকে, তার বদলটাকে কিভাবে আমি চিনতে পারলাম বা বুঝতে পারলাম, আমি এইভাবেই বুঝছি প্রশ্নটাকে। আমি সত্যি কথাই বলছি যে খুব বেশি
আমি এত কিছু বুঝবো, জানবো এবং তারপরে তাই নিয়ে কোনোদিন একটা এরকম আলোচনা সভায় বক্তব্য রাখবো, আমার কথাগুলো নিয়ে কাটাছেঁড়া হবে, হ্যাঁ, কোনোটা কারোর পছন্দ হবে, কোনোটা অপছন্দ হবে, কিংবা কারোর পুরোটাই অপছন্দ হবে, যে সেরকম কিছু উত্তাপযুক্ত কথা উনি বললেন না, এইসব তো কখনো ভাবিনি। আমি বরং ভেবেইছি যে সংলাপ আসবে আমার দিকে দিয়ে, এবং সেই সংলাপকে আমি আঁকড়ে ধরবো এবং সেই সংলাপকে নানাবিধ কায়দায় বলবো। কিন্তু এটাও সত্য যে একটি সংলাপকে যখন উচ্চারণ করতে হয়, তখন শুধুমাত্র সংলাপটি তো মুখস্থ করলেই হয় না। তো মুখস্থ করে তাকে যখন আত্মস্থ করে তাকে যখন নিজের করে তুলতে হয়, তখন চারপাশের ঘটনা, চারপাশে যা ঘটে যাচ্ছে, চারপাশের মানুষজন, চারপাশের যে কি বলবো ভূখণ্ড, যে ভূখণ্ডে আমি থাকছি, সেইটির যে কি বলবো ঠান্ডা, শীতলতা, তার যে উষ্ণতা, তার যে ধাক্কা, তার যে উদাসীনতা, এই সবটাই কিন্তু আমার ভেতরে ক্রিয়া করতে করতে যায়, এবং সেইগুলো আমি বরাবর চেষ্টা করেছি যে আমার নাট্যের মধ্যে দিয়ে, নাটকের মধ্যে দিয়ে, সংলাপের মধ্যে দিয়ে যেন সেই ধাক্কাটাকে আমি প্রকাশ করতে পারি। কখনো পারি, কখনো পারি না। কিন্তু এই 40 বছরের জার্নির মধ্যে দিয়ে বদল বলতে যেটা, দেখুন আমি সত্যি কথাই বলছি, যদি শুরুতেই বদল বলি এবং হাতে কলমে দেখাতে হয়, আমাকে যদি এরা দেখেই দিয়ে থাকেন যে আমি একজন অভিনেতা এবং যিনি অনেকদিন অভিনয়ের সঙ্গে যুক্ত আছি এবং একটু আধটু বিদ্যে বুদ্ধি আছে এবং একটু আধটু কথা টথা বলতে পারে এবং একটু সাধারণভাবে মনে হয় যে উনি যেটা বলতে চান সেটাকে হয়তো সংহত করে বলতে পারেন, এটাও তো অনেক সময় দরকারি হয়। সেই কারণেই তো আজকে ওরা আমাকে ডেকেছেন, এই উদ্যোক্তা যারা, মিনার্ভা নাট্য সংস্কৃতি চর্চা কেন্দ্র, তাদের এই জাতীয় নাট্য মেলায়। এখন এই ধরনের, আমি বলছি না যে আমার থেকে অনেক বড় মাপের মানুষ, আমি বলছি এই মাপের, আমি যতটা মাপের তার কাছাকাছি মাপের, মানে আমার বুকের ছাতি যতটা, আমার উচ্চতা যতটা, আমার ওজন যতটা, এইরকম সব খুঁজে টুজে নিয়ে একজন মানুষ যদি আপনারা জোগাড় করতেন, হ্যাঁ, যিনি নাটক করেন এবং তার কিছু, আমার যা যোগ্যতা যতটুকু তৈরি হয়েছে সেই যোগ্যতাটুকু যদি তার থাকতো এবং তাকে যদি ডাকতেন আজকে, বদল বলতে আমি বলতে পারি, তাহলে কিন্তু এই 40 বছর আগে অন্তত এই গিরিশ মঞ্চের নিচে ভর্তি থাকতো, মানুষজন এত বেশি থাকতো। আমি আমি সাংবাদিকতায় সবে আসার পরপরই আমাকে শঙ্কর ঘোষ, প্রখ্যাত সম্পাদক, সাংবাদিক, তিনি একটা কথা বলেছিলেন যে দেখো বাবা, একজন সাংবাদিক হচ্ছে আসলে অর্ধেক গোয়েন্দা আর অর্ধেক ঐতিহাসিক। তো আপনি যা বলছেন তাতে করে দাঁড়াচ্ছে যে একজন অভিনেতা তিনি অর্ধেক গোয়েন্দা এবং অর্ধেক প্রতিবেদক, তার সময়ের প্রতিবেদক। অবশ্যই তাই, আমি সেইটাই বোঝাতে চাইছি। হ্যাঁ। আর বদলের ক্ষেত্রে যেটা বোঝাতে চাইছি আজকে হাতে কলমে দেখিয়ে, এইটি যাপনের বদল, বা আমি বলবো যে এই চারপাশের বদলের সঙ্গে, যেমন সত্যি আজকে রবিবার এবং বিকেলবেলা একটি নাটক আছে, আমি জানি না সেই নাটকে কতজন দর্শক থাকবেন, ধরেই নিচ্ছি অনেক দর্শক থাকবেন, কিন্তু এই যে একটা কথাবার্তা, নাটক নিয়ে কথাবার্তা হবে, একজন অভিনেতা বলবেন, এই ঘটনাটা শোনবার জন্য মানে তাগিদ ভেতর থেকে তৈরি হওয়া, সেটা কিন্তু আজ থেকে 40 বছর আগে অনেক বেশি ছিল। আমি অতীতকে মহিমান্বিত করতে চাইছি না, আমি এই কথা আবারও বলছি, বদলটা কি, কেননা কেন আমি বলছি যে আজকে এই এখানে আপনাদের আরো বেশি লোক আমি দেখতে পাচ্ছি না, সেই জন্য আমার কোনো আক্ষেপও নেই। আমি সত্যিই জানতাম যে এই কজন লোক থাকবেন, আমার না থাকলেও কোনো অসুবিধে ছিল না, তার কারণ আমি জানি কেউ না কেউ এটাকে তুলে রাখছেন এবং তিনি ঠিক সময় মতন সেটিকে মানুষের সামনে হাজির করে দেবেন, এইটিই বদল। আমি আবারও বলতে চাইছি যে যা কিছু আমরা একটা জায়গায় ডেকে মানুষকে বলতে চাই, নাট্যের সবচেয়ে বড় চাহিদা তো হচ্ছে তুমি আমার কাছে এসো, তুমি আমার কাছে পৌঁছো এবং আমিও তোমার কাছে পৌঁছো। আমি একটু আগে কামারহাটি নজরুল মঞ্চে 2টো থেকে একটা নাটকে অভিনয় করছিলাম এবং 2টো থেকে অভিনয়টা করেছিলাম এই কারণেই যাতে এখানে 5টা থেকে করতে পারি, এসে সময় মতো পৌঁছে, সে নাহলে নাটকটা 3টে থেকে হতো। তো আমি এইবার কেন বলছি এই কথাগুলো, এই সেই নাটকে 2টোর সময় ওখানে কিন্তু মানুষজন এসছেন নাটক দেখতে, দেখলেন তারা নাটক, কিন্তু যখন নাটক নিয়ে চর্চা বা আলোচনা বা একটা 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 সাক্ষাৎকার ভিত্তিক কিছু গপ্পগাছা হবে যদি বলা হয়, তাহলে স্বাভাবিকভাবেই কিছু মানুষের মনেই হতে পারে তার থেকে একটা নাটক দেখা ভালো।
আমাকে বললে আমিও তাই করতাম। কিন্তু এইখানেই বদল, আমি বলছি এটা সবচাইতে বড় বদল, যেটা হচ্ছে যে আমাদের সময় আমি যখন অন্তত থিয়েটার শুরু করেছি তখন সবচেয়ে বড় আমাদের কাছে চাহিদা ছিল নাটক তো একটা 2 ঘন্টার 2.5 ঘন্টার হবে, কিন্তু যখন একজন প্রথিতযশা অভিনেতা বা একজন অনেক দিনের অভিজ্ঞ একজন অভিনেতা কিছু বলবেন, কোনো পরিচালক বলবেন, কোনো কলাকুশলী বলবেন, আমরা কিন্তু ওইখান থেকে নির্যাস নেওয়ার চর্চার রসদটা। হ্যাঁ একেবারে সেইটা নেওয়ার চেষ্টা করতুম এবং বুঝতুম ওটাই একটা পারফরমেন্সের মতো আমাদের কাছে। যে মানুষটাকে গোপদাড়ি মেখে রং মেখে জব্বা পরে অথবা খালি গায়ে নানান রকম করতে দেখেছি, তাকেই আজকে আমি একটু আমার গেরস্থালির মধ্যে দেখছি, আমার চেনা চেহারার মধ্যে দেখছি। কিন্তু আমি এই আবারও বলছি, এটা নিয়ে কোনো আক্ষেপ নেই, এটা একটা বড় তফাৎ আজকে থিয়েটারের ঘটনায়। এই যে আমি বলছি আমাদের মহলা পদ্ধতির মধ্যে, আমাদের মহলা কক্ষের মধ্যে, আমাদের নাটক নির্বাচনের মধ্যে, আমাদের একটি নাট্যকে এই মঞ্চ অব্দি নিয়ে যাওয়ার ক্ষেত্রেও এই খেলাটা, মানে আমি বলতে চাইছি টেকনোলজির এই যে বদল, এই বদলটা কোথাও একটা ভালো এবং মন্দ দুটোই আমাদের সামনে হাজির করে। আমি একটা অন্য বদলের কথা আপনাকে একটু বলি, সেটা হচ্ছে যে আপনি আসার পরে বাংলা থিয়েটারে কিন্তু যদি একটু ইগলস ভিউ থেকে দেখা যায় একটা বদল, সেই বদলটা হচ্ছে যে আমাদের পেশাদার রঙ্গালয়ের যুগটা যখন আস্তে আস্তে নবনাট্য এলো, থিয়েটার এলো, আস্তে আস্তে কিন্তু একটা প্যারাডাইম শিফট করেছিল। সেটা হচ্ছে যে আমাদের পেশাদার মঞ্চগুলো ছিল প্রধানত অভিনেতা শাসিত, তাদের চাহিদা, তাদের পছন্দ ইত্যাদি অনুযায়ী নাটক নির্বাচন, সেই নাটকের গঠন সবটা ঠিক হতো। কিন্তু আমাদের গ্রুপ থিয়েটারের যদি ইতিহাস আপনি বলেন, বিশেষত গত শতাব্দীর প্রায় পুরোটাই কিন্তু পরিচালকের থিয়েটার। কিন্তু আপনি আসার পরে 2000, আমি বলছি আসার পরে, মানে আপনি উইঙ্কল টুইঙ্কল করার পর থেকে যেটা হলো সেটা হচ্ছে যে একজন অভিনেতা, এই অভিনেতাকে কেন্দ্র করে একটা থিয়েটার গড়ে উঠবে, সেখানে তার ভেতর কোনোটায় পরিচালকের সঙ্গে আপনার একজন বড় মাপের পরিচালক একটা মিথস্ক্রিয়া হচ্ছে, আবার কোথাও হয়তো দর্শকের মন থেকে আরম্ভ করে যে দল আপনাকে নিচ্ছে তার ভেতরেও একটা আপনি নির্ভরতা থাকছে। তো এই যে আবার একটা অভিনেতার যুগ শুরু হলো, এটা কিন্তু আপনাকে ঘিরে হলো দেখুন। আমি তো এত যুগটুক তৈরি করবো বলে শুরু করি না, সেটা কেউ করে না। শুরু করেছিলাম সে ব্যাপারে যদি যুগটা তৈরি করে থাকে কেউ, তাহলে সে ব্যাপারে আমি কৃতিত্ব দেবো ব্রাত্যকেই। কেননা ওই আমাকে জোর করে, মানে জোর এই গিরিশ মঞ্চে একটা নাটক শেষে আমার মনে আছে আমি রাস্তায় বেরোলাম, ওই বাইরে তখন ওই হরেন্দার হাইজ্যাক করে নিয়ে গেল। হ্যাঁ আমাকে প্রায় তুলে নিয়ে গিয়ে ওইখান থেকে বললো ছিল, তারপরে দেবেশ রইলো, তখন ওরা আমাকে বললো যে একটি নাটকে তোমাকে অভিনয় করতে হবে। এটা 2002 সালের 2001 সালের তো নাটকটা হয়েছিল 2002 সালে। আমি বললাম আমি নান্দিগার নামক একটি নাট্য দলের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি এবং এত দায়িত্ব নিয়ে কাজ করি, আমি কখন করবো? আমি তো আমাকে তো সারাদিন নাটকে, আমি তো আর কিছু করি না, মানে অন্য কোনো কাজে আমি যেতে পারিনি, আমি এটাই তো করি। তখন বললো তুমি যখন রিহার্সাল করবে, যখন বলবে তখনই হবে। সকালে আমি বললাম হ্যাঁ সকাল হলে আমি পারতে পারি, 9টা থেকে যদি রিহার্সাল আরম্ভ হয় তাহলে আমি 9টা থেকে 10টা 11টা 12টা অবধি করলাম, 12টা 12:30, তারপর আমি নান্দিগারে চলে এলাম। তো তাতেই ওরা রাজি হলো এবং 9টা থেকে আমি বহুদিন রিহার্সাল করেছি। এই যে দম রাখা, এবং আপনাকে রিহার্সাল করানোর জন্য দেবেশ এবং ব্রাত্য দিনের পর দিন ছুটি নিয়ে হ্যাঁ ওরা তখন চাকরি করতো, ফলত আমি এই ওরা ডাক দিল আর আমি ওদেরকে এই প্রস্তাব দিলাম এবং সেই প্রস্তাব গ্রহণ করে ওরা আমাকে চ্যালেঞ্জ দিল। তখন ওরাও কি এত কিছু ভেবেছিল কিনা আমি জানি না, কিন্তু যুগ যদি মানে যুগ বদলের পালা যদি তৈরি হয়ে থাকে, তাহলে ওই মহেন্দ্রক্ষণে হয়েছিল যখন আমরা রাজি হলাম যে করতে। তো তখনই তো জানা গেল যে 9টা থেকেও আমরা, তার আগে নান্দিগারে কিন্তু আমরা অনেক সকাল থেকে চর্চা শুরু করতাম। আচ্ছা, এই যে আপনি নান্দিকারের বাইরে তখন কাজ করতে গেলেন, এটা নিয়ে নান্দিকারে কোনো সমস্যা হয়নি? হ্যাঁ সমস্যা বলতে পারছি, আমি সমস্যা তো হয়েছিল, কিন্তু আমি যদি নান্দিগারের একজন দায়িত্ববান লোক, আমি যদি সেখান থেকে বেরিয়ে যাই, আপনি যদি সংগঠন করেন এবং যাদের নিয়ে করেন তারা যদি ইম্পর্টেন্ট লোক হয় আপনার কাছে, তারা যদি আবার আপনাকে ছেড়ে অন্যত্র কোনো কাজে যায়, তাহলে তো তার কাজের মধ্যে ব্যাঘাত ঘটবে। তো সেই জায়গা থেকে কিছু সমস্যা তৈরি হতো। কিন্তু আমি প্রথম দিকে যেগুলো করেছিলাম সেটা হচ্ছে যে আমার উদ্বৃত্ত সময়ে কিন্তু আমি এই উইঙ্কেল টুইঙ্কেল নাটকটা তৈরি করেছিলাম। তখন তো ভাবিনি ওটা কত শো হবে, কোথায় যেতে হবে, কি করতে হবে। কিন্তু তারপর যখন আর সেই উদ্বৃত্ত নয়, একটা হ্যাঁ, বৃত্তের মধ্যে ঢুকলেন, তখন হ্যাঁ তখন তো সমস্যা নিশ্চয়ই হয়েছে, কিন্তু সেই সমস্যা আমার
যতটা না হয়েছে বেশি হয়েছে না। সংগঠনের মাথার যারা আছেন তার কারণ আমি যে কাজগুলো করতে পারছিলাম সেগুলো আর অত সময় দিয়ে করতে পারছি না, কিন্তু এত সত্ত্বেও আমি বহুদিন অনেক দিনই অবধি দায়িত্ব নিয়েই কাজ করেছি, মানে এত বেশিই করেছি, তাই আমি ওটাকে সামলাতে পেরেছি। আর আপনি যদি কোনো আরো অন্যান্য সমস্যার কথা বলেন, যার মধ্যে মানবিক সমস্যা থাকে, যার মধ্যে সম্পর্কের সমস্যা থাকে, আমি সেগুলোকে তো অভিপ্রেত বলে ধরেই নিয়েছিলাম, যে জানতামই যে আমি যখনই একটা প্রথার বাইরে কিছু করছি তখনই তো ওগুলো খেয়ে আসবে। আর উল্টো দিকে আমিও তো তাদের আঘাত দিচ্ছি, আমিও তো একটা স্থিতাবস্থা, যদি বলি ওটাকে স্থিতাবস্থা বললে ছোট শোনায়, একটা সিস্টেম বা একটা ধরন, সেই ধরনটার মধ্যে হঠাৎ একটা অনাহুত ধাক্কা দিয়ে দিচ্ছে, তো সেটা তো খুব সহজ নয়, অতএব একটা অসুবিধা তো হয়, সেটা হয়েছে। এবং একটা খুব বড় জিনিস যেটা বারে বারে নানান রকম ইতিউতি ফিল্ম হলে আরো বেশি শোনা যায়, থিয়েটারে গুজবের সংখ্যা কম, কিন্তু তবু কিছু কিছু আছে। একটা সময় শোনা যেত যে এই নাটকটার পরেই বোধহয় দেবশঙ্কর নান্দিকার ছেড়ে দিলেন। কিন্তু সেটা আপনি ছাড়েননি। হ্যাঁ। এইটা কি শিকড়ের প্রতি টান উত্তর না, কলকাতার মানুষ? আমি জানি না উত্তর কলকাতা বলে কিনা জানি না, আমার নিজের ব্যক্তিগতভাবে সর্বক্ষণই মনে হয়েছে, আমার যে এখনো মনে হয় সেটা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত আমার দম আছে, মানে আমি শেষ তারটুকুও আমার যদি বাঁচানোর ক্ষমতা থাকে আমি সেটুকু বাঁচাবার চেষ্টা করবো। তাতে হয়তো কোথাও আমাকে একটু দুর্বল মনে হতে পারে এই কথারে ও উত্তর দিচ্ছে না কেন বা অমুকটা করছে না কেন, কিন্তু আমি তো ওই সম্পর্কটাকে বাঁচাতেই চেয়েছি। আমি তো মনে করতে চেয়েছি যে আমি উদাসীন নই, আমি দায়িত্ব জ্ঞানহীন নই, আমি কি বলবো, আমি কিছু লোভ লালসার জন্যই করছি এই সব কাজ, তেমনটা নয়। ফলত আমি প্রমাণ করবার চেষ্টা করেছি এবং খানিক পেরেওছি। আমি সত্যি কথাই বলছি যে আমি সেই সৌভাগ্যবান, সেটার জন্য দায়িত্ব আমার একার বা আমার গৌরবও আমার একার, এরকমটা আমি বলবো না। আমি বরং বলবো যাদের সঙ্গে আমি কাজ করেছি, আমাদের সম্মিলিত ঘটনা এটা, সেটা হচ্ছে যে আমি অন্তত যাদের সঙ্গে কাজ করেছি, আমার মানে এটা হতে পারে আমার মধ্যে একটা মেনে মানিয়ে নেওয়ার ক্ষমতা আছে। আমি বোধহয় ততটা প্রতিভাধর নই, মানে প্রতিভা শুনেছি নাকি কখনো মেনে মানিয়ে নেয় না, তো সম্ভবত আমি ততটা প্রতিভাবান নই, ফলে আমি একটু মেনে মানিয়ে হয়তো নিয়েছি মানুষজনের সঙ্গে এবং চেয়েছি। আমি যেখানে থিয়েটার করেছি পরবর্তীকালে তাদের সঙ্গে আবার থিয়েটারের কাজ করতে পেরেছি। আমার খুব কাছের মানুষজনরা যারা আমাকে ভালোবাসেন, যারা আমার কোট আনকোট পিছনে লাগতে পারেন, তারা অবশ্য বলেছেন আরে এরা তো তোমার প্রডিউসার, তুমি তো এদেরকে বাঁচিয়ে রাখবেই। কিন্তু আমি কোনো থিয়েটারের মানুষকে আমার প্রডিউসার বাট মানে কি বলবো, আমার ওটা ঘর, মানে ওই অর্থে ঘর এমনটা ভাবিনি, বরং আমি ভেবেছি আমি একটা কাজের মধ্যে গেছি, আমার কিছু সহজাত প্রবণতা আছে সেটি ওরা গ্রহণ করবে, ওরও কিছু দুর্বলতা থাকবে, আমার দুর্বলতা যেমন ও গ্রহণ করছে, তা আমাকেও সেটাকে বুঝতে হবে, বুঝে তারপর আমার যে কাজটা আমি এসেছি সেই কাজটিকে সঠিকভাবে করতে পারছি কিনা সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তো এইভাবেই আমাদের এটা আপনার অজাত শত্রু থাকার মানে একটা পাতা আপনি দেখালেন আমাদের, আর একটা পাতা পরে জিজ্ঞেস করব। বরং যেটা একটু দর্শকদের উদ্দেশ্যে বলি, সেটা হচ্ছে যে নাটকটার পরে আরেকটা কথা আপনাকে বলি এই প্রসঙ্গে, আপনি হয়তো এই নাটকটার কথা কোনো সময় এক্ষুনি হয়তো বলতে যাচ্ছিলেন কিনা জানি না, আমি প্রশ্নটা শুনে নিয়েও এটা বলতে পারি। আমি যে কথাগুলো ব্যাখ্যা করবার চেষ্টা করলাম, হ্যাঁ, সেটার একটা নাটকে আমার একটা সংলাপ, আমি ওটা পরে করতাম, আপনি বলুন। হ্যাঁ, আমি জানি না, আমার প্রশ্নটা এইটা থাকতো, সেটা হচ্ছে যে এমন কোনো একটা সংলাপ, যে সংলাপটা আপনার এই যে হৃদয়ের কমল বন, আমি এক্ষুনি মনে পড়ে গেলাম বলছি। আর ঘটনাচক্রে আমি নাটক করে আমার আস্থার উত্তর কলকাতায়, আমি এখন কিছুদিন আবার একটু দূরে দক্ষিণ কলকাতাতে আছি, দু জায়গায় থাকছি, তো ফলত আমার ওখানে পুরনো স্ক্রিপ্টগুলো নিয়ে একটা কাজ করবার, অন্য কাজ করবার আকাঙ্ক্ষা। আমি আজকেই বেরিয়ে এখান থেকে আমি সেই স্ক্রিপ্টগুলো নিয়ে নাড়তে গাড়িতে আসছিলাম, কিছু আপনার এই কথাটা আমার একটা সংলাপ মনে পড়লো, তো একটু ধরিয়ে দেওয়া দরকার, দেওয়া দরকার ক্যাচগুলো। হ্যাঁ, মানে আমি বলছি যে আমি রুদ্র সঙ্গীত বলে একটি নাটক, জনপ্রিয় নাটক, ব্রাত্যর লেখা, নির্দেশনায় এতটাই জনপ্রিয় সেটা ছিল, আপনারা জানেন সবাই। তো আমার কাছে ওটা একটা পরম পাওয়া, ওই নাটকটিতে অভিনয় করা এবং মানুষের এত আদর পাওয়া এবং ওই রকম একটি চরিত্র, এটা করতে পারাও তো একটা অভিনেতার একটা আনন্দের ব্যাপার। নিজেকে প্রকাশের সর্বোচ্চ জায়গায় যেতে না পারলে আমার ধারণা ওগুলোকে ধরা যায়, আমি চেষ্টা করেছি। তা আপনি বললেন না যে এই যে অজাত শত্রু থেকে যাওয়া ইত্যাদি ইত্যাদি, আমাকেও অনেকে
নানান কথা বলেছেন। তো আমার বাবাকেও দেখেছি, আমার বাড়িতে আমার মাকেও দেখেছি, কেউ কিছু আঘাত করলে সেই আঘাতটাকে পুষে রেখে রক্তাক্ত হওয়ার বদলে তিনি আমাদের বলতেন যে এত সব কথায় কান দিও না, তুমি কি কাজটা করতে চাও তাহলে কাজটা করো। তো এইরকম একটি ঘটনা, মানে এরকম একটা সংলাপ আমি হঠাৎ পেয়েছিলাম সেই সময়, এবং বলতে এত মজা লাগতো, আনন্দ লাগতো, অথচ ওর মধ্যে একটা ধাক্কা দেওয়া ছিল কথাটার মধ্যে। আপনারা জানেন যে রুদ্রসঙ্গীতে আমি তো দেবব্রত বিশ্বাসের চরিত্র অভিনয় করতাম, এবং দেবব্রত বিশ্বাসকে একসময় বিশ্বভারতী মিউজিক বোর্ড যখন ব্যান করে দিলেন, মানে আর গাইতে পারবেন না উনি, জানান উনি স্বরলিপি অনুযায়ী গাইছেন না, ইত্যাদি ইত্যাদি, তখন তিনি যথেষ্ট আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। আপনারা জানেন আমাদের নাটকেও তার সেই দৃশ্য ছিল, এবং শোনা যায় যে সেই ঘটনাটার পেছনে খুব নাম করা, আর এটা সত্য মিথ্যা আমিও জানি না, এর ওইভাবে কেউই আমরা জানি না, কিন্তু একজন নাম করা কেউ কেউ ওনার বলে, এটা আমার ভাষ্য নয়, যে ওনার জনপ্রিয়তায় অথবা ওনার রেকর্ড বিক্রির, যে উনি তো আজও বেস্ট সেলার, মানে ইয়েতে রবীন্দ্রসঙ্গীতের All time best. মানে এখনো ওনার সবচেয়ে বেশি বিক্রি হয়। তো এই কারণে নাকি কেউ কেউ একটু বিরক্ত হয়েছিলেন, ফলত ওইটা একটু অমোঘ হয়েছিল যে ওনাকে ব্যান করা হবে, এবং উনি যে স্বরলিপি অনুযায়ী গাইছেন না, এবং এমন কিছু যন্ত্রসঙ্গীত ব্যবহার করছেন যেগুলো রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে করা যায় না। এই নিয়ে একটা বিস্তারিত সিন ছিল আমাদের নাটক, মানে একদম বিশ্বভারতী মিউজিক বোর্ডে উনি গেছেন, কথাবার্তা হচ্ছে, দারুণ সিন, আমার খুব করতে মজা লাগতো। এর অনেক পরে এই বাজারে, ওই যে বলছেন না বাজারে যেমন শোনা যায়, তো চারপাশে তো এরকম শোনা যায়, তো ওনার শোনা যেত যে সুচিত্রা মিত্র, আমি আবার বলছি ওই রকম শিল্পী তো খুব কমই হয়েছে আমাদের দেশে, তো সুচিত্রা মিত্রকে নিয়ে ওরকম শোনা গেল যে উনি নাকি উদ্যোগী হয়ে এই বিশ্বভারতী মিউজিক বোর্ডকে বাধ্য করেছেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। অথচ আপনারা জানেন দেবব্রত বিশ্বাসের বাড়িতে একটি ছবি ছিল, সেটা ওনার সঙ্গে সুচিত্রা মিত্রের, উনি ওনাকে দিদিমণি বলে ডাকতেন, দুজনের সম্পর্ক দারুণ ছিল। তা যখন দেবব্রত বিশ্বাস অসুস্থ এইসব ঘটনার পর, হাসপাতালে ভর্তি, বেডে বসে আছে, আমাদের নাটকে এই দৃশ্য ছিল যেটি ব্রাত্য নির্মাণ করেছিলেন, তখন ওই সুচিত্রা মিত্র তার সঙ্গে দেখা করতে এসেছিলেন। তার কারণ, জ্ঞান ফেরার পর দেবব্রত বিশ্বাসকে জিজ্ঞেস করেছিল আপনি কারোর সঙ্গে দেখা করতে চান, তখন উনি নাকি বলেছিলেন যে হ্যাঁ, একবার যদি দিদিমণিকে ডেকে দেন। এই খবরটা ওনার কানে পৌঁছেছিল, কিংবা হয়তো উনি নিজেই এসেছিলেন, তো উনি এসেছিলেন ওনার সঙ্গে দেখা করতে। তারপর নানাবিধ কথা হয়েছে। তারপর মানে ওনাদের ওই অভিমানটাও আছে যে কে কার গান বন্ধ করে দিয়েছে। ফলত জর্জ বিশ্বাসের কানে এই কথাটা বাজছিল যে উনি কি বাধা দিয়েছেন, কিন্তু উনি কিছু বলছেন না। তখন দেবব্রত বিশ্বাসকে সুচিত্রা মিত্র আগবাড়িয়েই বলেন যে দেখুন, আপনার আমার সম্পর্ক এত ভালো, অথচ বাজারে কতগুলি লোক এরম বলে বেড়াচ্ছে যে আমি নাকি এরম করেছি। তাই আমি বলছি, বাজারি লোকেদের বাজারি কথায় আপনি কান দেবেন না। এই শব্দটা শুনে ওই বলে না ইগনাইট হওয়া, ভেতরে একটু আগুন জ্বলা, সেই রকম প্রায় আমার মতো স্টেজে, এবং আমার ধারণা সেইটি নাট্যকার চেয়েছিলেন, নির্দেশক চেয়েছিলেন। তখন উনি বলতেন যে গান আমি কখনোই দিই না দিদিমণি, আমি ওই ডায়ালেক্ট একটু বলবার চেষ্টা করছি, বহুদিন আগে করেছি, এখন সব মনেও নেই, কিন্তু তবু সবটা আমার কাছে স্ক্রিপ্টটা আছে। দিদিমণি, গান আমি কখনোই দিই না, আপনি তো নেজারে বোঝেন। তখন সুচিত্রা মিত্র বলেন হ্যাঁ, আমি বুঝি, আমি নিজেকে বুঝি, আমার কাছে সেইটুকুই যথেষ্ট। তবে কি জানেন, এই নিজের ব্রাত্য বাবার অভ্যেস আমার সেই বাল্যকাল থেকে। কি করুম কন, এই কিশোরগঞ্জে আমার স্কুলে হিন্দু সহপাঠীরা এই শুধুমাত্র ব্রাহ্ম হওয়ানের অপরাধে আমার কইতো লেচ্ছু, আমার বেঞ্চে কোনো হিন্দু ছেলেও বইতো না। আমি কারণটা বুঝতাম না, বাবারে গিয়া জিগাইতাম, বাবা তখন কইতেন অগকথায় কান দেশ নে খোকা। তাই কইতেছিলাম কি, কান না দেওয়ানের অভ্যেসটা আমার যারে কয় চাইল্ডহুড প্র্যাকটিস। এই যে কথাটাকে ঘুরিয়ে, তা আমারও না, আমি দেবব্রত বিশ্বাসের সঙ্গে নিজের তুলনা করতে পারি না, কিন্তু একজন প্রকৃত শিল্পীকে আমার মনে হয় এই এত কিছুতে কান্না দিয়ে ওই চাইল্ডহুড প্র্যাকটিসের মধ্যে দিয়ে যেতে হয়। তো আমার হঠাৎ মনে পড়ে গেল যে ওই ঠিক ওটাও হতে পারে যে আমি আপনাকে আরেকটা একটু কাম দিতে বলবো, সেটা হচ্ছে আমার এক দুষ্টু বন্ধু আছে, সে আমাকে আজকে একটা আবদার আছে, সেই আবদারটা আপনার কাছে পৌঁছে দিচ্ছি।
আর ওই কথাতেও ছিলাম আমরা, যে নাটক অভিনয়ের পরে দেবশঙ্কর তাকে হাইজ্যাক করে নিয়ে গিয়েছিল ব্রাত্য বসু, সেই নাটকটা ছিল শেষ সাক্ষাৎকার, এবং তাতে উনি ডক্টর চৌধুরীর চরিত্র করতেন, যারা দেখেছেন জানেন। সেটাই নান্দিকার পর্বের ওই শুরুতে দেবশঙ্কর দার প্রথম একটা বড় চরিত্র। তো আমার সেই দুষ্টু বন্ধু বলেছে যে দেবশঙ্কর হালদারের মনে রাখা ইত্যাদি তো অনেক তো ওই প্রথম সংলাপটা কি বলতে পারবেন? না, আমার মানে ওইটি আমার প্রথম মৌলিক নাটক। তার আগে ফুটবল নাটকে অভিনয় করেছি, আন্তিগণিতে প্রহরীর পাঠ করেছি, ফুটবলে অনেকগুলো চরিত্র। অনেক মানে ফুটবল নাটক। এটার ব্যাপারে আমাকে একটা পুরস্কার দেওয়া যায়, সেটা হচ্ছে যে আমি তো অভিনয়ের সুযোগ পেতাম না। বড়রা অভিনয় করতেন, তাকি দেখতাম আর মনে রাখবার চেষ্টা করতাম ওরা কি করেন। আর আমাদের থিয়েটারের সুযোগ থাকে, হঠাৎ করে সুযোগ ঘটে যায়, একদিন কেউ আসতে পারবেন না বা কিছু একটা দুর্ঘটনা হয়েছে, তখন যদি হাত তুলতে পারি এবং যদি প্রমাণ করতে পারি, তাহলে ওই পাঠটায় আমি সেদিন অভিনয় করতে পারবো। আমি মুখিয়ে থাকতাম, শুধু অভিনয় করবো বলে না, এমনি ওইটাই আমাদের কাজ ছিল। ফলত ওই ফুটবল নাটকের প্রতিটি চরিত্র আমার মুখস্থ ছিল, কম্পোজিশন মুখস্থ ছিল দেখতে দেখতে। এবং এইটাও ঠিক, ওই ফুটবল নাটকের প্রত্যেকটি মেল চরিত্রে, মানে পুরুষ চরিত্রে, শুধুমাত্র রুদ্রদা যেটা অভিনয় করতেন কালিদা বলে, সেটা ছাড়া বাকি সব কটা চরিত্রে আমি অভিনয় করেছি। মানে অনেকদিন ধরে করেছি তো, মানে কেন্দ্রীয় চরিত্র হরি সেটা করেছি, জামাইবাবু যেটা অজিতেশ বন্দ্যোপাধ্যায় একসময় করতেন সেটাই করেছি, বাকি সব অরুণ মামা থেকে আরম্ভ করে ছোট 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 অজস্র ক্যারেক্টার সব কটাতে অভিনয় করেছি। ফলত আমি যখনই কোনো একটি চরিত্রে অভিনয় করছি, দেখছি আমি যেটা আগের দিন করেছিলাম সেটা অন্য একজন করছে, আমি আরেকটা চরিত্রে অভিনয় করছি, এটার মধ্যে একটা ব্রেক্সিও একটা উপাদান পেতাম, মানে অভিনয়ের একটা অন্যরকম চর্চা হয়ে যেত ওর মধ্যে দিয়ে। তা আমি বলছি শেষ সাক্ষাৎকার নাটকটায় প্রথম আমি একটা মৌলিক চরিত্র পেলাম। আমার বয়স তখন 22, আর আমি একজন 40 ঊর্ধ্ব আমলার চরিত্র করছি। আমি সত্যিই বলছি, আমি তখন আমলা টামলা খুব একটা দেখিনি। হ্যাঁ, আমলা খায় না মাথায় দেয়, নামটা শুনেছি কিন্তু দেখার অভিজ্ঞতা হয়নি। আর আমার সঙ্গে গৌতম হালদার করছেন, আর করছেন গৌতম আমার একেবারে সহ পাঠী বলবো, একসঙ্গে আমরা নান্দিকারে এসেছি এবং তৈরি হচ্ছি। তার আগে গৌতম খুব জনপ্রিয়, তার কারণ হচ্ছে ও ফুটবলে হরির চরিত্রটাই করতো এবং খুবই জনপ্রিয় ছিল। এবং ওখানে যে চরিত্রটা করতো শেষ সাক্ষাৎকারে, সেটাও খুবই বড় চরিত্র, ডক্টর কর্মকার বলে। আর আমি ডক্টর কর্মকার, আমি একজন ডাক্তার কিন্তু ডক্টর চৌধুরী। এই নাটকটায় আমি 22 বছর ওই মাথায় যখন জুলপিতে এবং মাথায় সব সাদা রং লাগিয়ে করতাম, এবং এই নাটকটা অনেক দিন অব্দি করেছি, প্রায় বছর 20 অভিনয়। বছর 20। হ্যাঁ, তো রুদ্রদা বলতেন উল্টো দিকে দাঁড়িয়ে, দেখুন ডক্টর চৌধুরী, আমরা তো কাছাকাছি বয়সেরই হব। হ্যাঁ, তখন আমি 20 বা 22, আর উনি তখন কিন্তু 50 বা 55, যাই হোক। তখন ওনার চুলে পাক ধরেছে, এবং করতে করতে একদিন দেখলাম যে আমার চুলে এবার পাক ধরতে শুরু করেছে, উল্টো দিকে উনি দাঁড়িয়ে আছেন, এবং আমি যখন প্রায় 40-এর কাছাকাছি পৌঁছচ্ছি, তখন আমি ওই চরিত্রে অভিনয় করছি। এবং এই যে ভেতরে ভেতরে বদল ঘটে যাওয়া অভিজ্ঞতা, হ্যাঁ, আমরা একই কম্পোজিশন করছি, একই জায়গায় একই রকম ভাবে দাঁড়াচ্ছি, একই রকম ভাবে প্রায় হাসছি, একই সংলাপ বলছি, অথচ ভিতর থেকে মানুষটা আমি বলতে গেছি। এই যে আপনি বলছিলেন না জার্নি, এই যে একটা চরম, হ্যাঁ, তো আমি এই একটাই শুধু ডিফার করবো, আমি জানি না, আমি গিরিশ মঞ্চে যে নাটকটা করছিলাম সেইটা সেই দিন যখন ওরা আমাকে বললেন, সেটা ছিল আর একটা নাটক, সেটার নাম গোত্রহীন। ও আচ্ছা, গোত্রহীন শো। হ্যাঁ, সেটা আর্থার মিলারের ভিউ ফ্রম দ্য ব্রিজ, এবং সেটা আমি একটা একদম একটা এফিমিনেট ক্যারেক্টার, একটু মেয়েলি একটা চরিত্র করতাম, এবং সেও বাংলাদেশ থেকে এসেছে, একদম পার্বত্য চট্টগ্রাম থেকে, এবং সে খুব মজা করতে ভালোবাসতো, মানুষটা দারুণ মজা করতো, সারাক্ষণ চারপাশটাকে মাতিয়ে রাখার এক একটা ক্যারেক্টার থাকে না, একটা চরিত্র থাকে যে চারপাশে সারাক্ষণ খুশি না দেখলে তার আনন্দ হয় না, এবং সে নিজেও খুশি থাকতে চায়। তো আমার মনে হচ্ছে ওই রকম একটি সংলাপ ছিল ওখানে, মানে ও সব ব্যাপারেই ঝাঁপিয়ে পড়ে ওরা একটা, এই আজকে খুব প্রাসঙ্গিক এই নাটকটা এই অর্থে, এই যে বর্ডার পার হয়ে ওরা এসেছে অন্য উপায়ে এসে এখানে একটা পরিবারে ঠাঁই নিয়েছে, এবং সেই পরিবারের মানুষজনকে গিয়ে ওখানে দেখছি যে তাদের বাড়িতে বাচ্চা মেয়ে আছে, যে তার কাছাকাছি বয়সের একটু ছোট, তার সঙ্গে একটা চোখাচোখি হয়েছে তার, এবং তাদের মধ্যে একটা ওই যা হয় আর কি ওই বয়সে, হ্যাঁ, আঁকো মেয়ে, হ্যাঁ। তো তখন সে তাকে ইমপ্রেস করতে চাইছে, সবাইকে ইমপ্রেস করতে চাইছে, সোহিনী করতে। হ্যাঁ, তখনই ও বলে, মানে ওই যে সে কত কি পারে, মানে আমি নাচতে পারি, গাইতে পারি ইত্যাদি। তখন ওরা, তুমি নাচতে পারো? বলে হ্যাঁ। আরে একবার কি হয়েছে জানেন,
আমাকে ওইখানে আমাকে শহরে ওই যে সবচেয়ে বড় যে হোটেলটা ছিল সেই হোটেলে ইলায়াত আলীর শানু বিরাট বড় গাইয়া, তার গলার আওয়াজ মানে সেদিন হইতাছে না, মানে গলাটা ভেঙে গেছে। হ্যাঁ, এদিকে হোটেলে তো সব লোক আইসে গাইতে হইব, ওই সবাই জানে যে আমি গাইতে পারি, তার আমার ডেকে নিয়ে গেছে, তো গেছি আমি। হ্যাঁ, গিয়ে না আরে গান গাইছি কি একটার পর একটা গাইছি 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 আর টাহার পর টাহার টেবিলের উপর পড়তাছি। আরে বাপ রে বাপ, ওই টাহার যারা কয় আমরা এবারে 6 মাস খাইছি পড়ছি। তো গৌতম বুদ্ধ আমার দাদার চরিত্র, খুব রিসার্ভ, খুব খাটিয়ে লোক, সে একদম প্র্যাকটিক্যাল। এক হাতে চেয়ার তুলতো। সে বলল যে 6 মাস না, আর এরকম 6 মাস না, ওটা 2 মাস। মানে লোকের সামনে অপমান করলো, তো তখন ও বলে না না আপনি ভুল লাগেছেন, এটা 6 মাস খাইছি। আরে তখন ও বলে এই শুন, তোর গান শুন না তোর টাকা দিছে, তোর সাহস দীক্ষা দিছে। মানে আমারও ইদানিং মনে হয় যে এই যে লোকে আমাকে একটু আগে যে শাল দিলেন, হ্যাঁ ফুল দিলেন, মানপত্র দিলেন, আমার সাহস দেখে দিয়েছে। মানে আমার অত অভিনয় প্রতিভার জন্য দেয়নি, এই যে 100 টাকা করে ফেললো, মানে এর এত সাহস হলো কোথা থেকে? আপনি ওই সময় ফেরিওয়ালার মৃত্যুও করতেন, আমার মনে পড়ছিল আপনার কথা শুনতে শুনতে, এবং তাতে আপনি রুদ্রবাবুর যেটা করতেন, আমি আমার দাদার চরিত্র, তার দাদা বড়দা, বিগ বেন, সমান চরিত্র। হ্যাঁ, হ্যাঁ, Big Ben। মানে উনি তখন আমার ধারণা 70-70 কাছাকাছি, আমি চরিত্রটা করছি যেটা সেটা 85। হ্যাঁ। হ্যাঁ, মানে এইগুলো খুব মজার, মানে আমি ভাবাই যায় না। আমি এইটা থেকেই আপনাকে জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে অহিন্দ্র চৌধুরীর যে আত্মকথাটি আছে সেটা খুব একটা অসাধারণ নাম, নিজেরে হারায় খুঁজি। এখন এই যে শব্দবন্ধটা, এটা বোধহয় মানে অভিনয়ের, যিনি সমস্ত সত্তা দিয়ে অভিনয় করেন তার কাছে একটা একদম মূল সূত্রের মতো। এই যে বারবার নিজেকে হারিয়ে ফেলা, আবার শো শেষে নিজেকে খুঁজে বের করা, একই সঙ্গে মেমোরাইজ করাটা আমরা বারবার বলি, কিন্তু এই যে মেমারি ইরেজ করতে হয়, এইটা আমরা ভাবি না বা বলি না, কম বলা হয়। এই মেমারি ইরেজ করেন কি করে বারবার? বিশেষত আমি আরেকটা কথা যোগ করে দেবো এটার সঙ্গে, যে আপনি এমন একজন অভিনেতা যিনি বাংলা থিয়েটারে এত জীবনী নাট্য করেছেন এবং এত বড় বড় মাপের সব চরিত্রের ভেতর দিয়ে গেছেন, সেটা কি করে ওই চরিত্রে ঢোকেন এবং বেরোন, ভুলে যান কি করে সেটা? এইটা আমার প্রশ্ন। না, এটা ঠিকই যে ওইটা খুব সুন্দর নাম, এবং অহিন্দ্র চৌধুরীর এই হারায় খুঁজি শব্দটা তো একটা কোথাও একটা দোতনা তৈরি করে ভেতরে। আমি বলছি মানে ধরুন আমি যখন আমার বেড়ে ওঠা যদি দেখি, তাহলে দেখবো যে আমি অনেক জায়গায় বলেছি এই কথা যে আমি খেলোয়াড় হতে চেয়েছি প্রথম জীবনে, ফুটবল খেলতাম। তারপরে আমি লেখালেখি করতে চেয়েছি, কিছুদিন লিটল ম্যাগাজিন করেছি। হ্যাঁ, তো তারপরে আমি সেটা কবিতা বিষয়। হ্যাঁ, কবিতা বিষয়। তো তারপরে আমি সেসবেও মনে হয়েছে যেন মন ভরছে না। তারপরে আমি যখন স্কটিশ চার্চ কলেজে ভর্তি হয়েছিলাম, তখন আমি সিরিয়াসলি ছাত্র রাজনীতি করেছি। আমি কলেজের সেক্রেটারিও ছিলাম, স্টুডেন্টস ইউনিয়নে, এবং তারপরে বেশ কিছুদিন করেছি ওটা। এবং তখন আমি যে রাজনীতির মধ্যে ছিলাম, আমাদের স্টাডি ক্লাস, আমাদের পড়াশুনো, আমাদের সিনিয়র দাদাদের নেতাদের দেখে প্রভাবিত হওয়া, উৎফুল্ল হওয়া, এবং তারা যে ভাষায় কথা বলেন, যেভাবে বলেন, সেটা আমাদের এত মুগ্ধ করতো। হ্যাঁ, তো সেইগুলো আমাদের প্রভাবিত করতো। আর তার মধ্যে দিয়ে একটা দারুণ স্বপ্ন দেখেছি সবসময়, যে আমি মানুষের কাজে লাগবো, মানুষের মানে শুধু আমি খাচ্ছি দাচ্ছি, চকচকে প্লেটে দাড়ি কামাচ্ছি, ঝাঁকের কই ঝাঁকে মিশে যাচ্ছি, এই জীবনটার মধ্যে আমি যে বাঁচবো, এটা কোনোদিনই ভাবিনি। ভাবতে চেয়েছি যে আমি এমন কিছু করবো যাতে আমার খাওয়া দাওয়া জুটবে বটে, কিন্তু তার সঙ্গে আমার পাশের লোকেরও খাওয়া দাওয়া জুটবে, এটার প্রতি যেন নজর রাখতে পারি। তার মানে এটা তো এক ধরনের বৈপ্লবিক চিন্তা সেই সময় দাঁড়িয়ে। তো কিন্তু আমি তো নিঃশব্দ অ্যাজিটেটর। একদমই তাই। তো তারপরে যখন আমি থিয়েটার করতে এলাম, দেখলাম ওখানেও না আমার খিদে মিটছিল না, বা আমি মিসফিট মনে হলো নিজেকে। হতে পারে আমি ফাঁকি দিচ্ছিলাম, হতে পারে যে আমি ওদের সঙ্গে মিলতে পারছি না। তা থিয়েটারে এসে যখন আমি এই যে চরিত্রায়নের কথা বলছি, আমি যখন এই চরিত্রায়নগুলোর মধ্যে দিয়ে গেছি, এই যে উইঙ্কেল টুইঙ্কেল নাটকের কথা আপনি বললেন, আরো তার আগেও যে ডক্টর চৌধুরী, সেটা নিপাট ভিলেন এক অর্থে, কিন্তু সে মনে করে না সে ভিলেন, সে মনে করে জীবনের কাজ করতে গেলে এগুলো করতে হয়, তাই আমি এগুলো করি। আর ওই উল্টো দিকে যিনি পদ্মভূষণ পদ্মশ্রী পেয়ে বসে আছেন, ওনার প্রত্যেকটি পাওয়ার পিছনে আমার দান আছে, অথচ উনি আমাকে স্বীকার করবেন না। হ্যাঁ,
উনি 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 কথা দিয়ে মালা গাঁথেন, আর আমি হাড়, মজ্জা, শনিত, স্মৃতি, স্বপ্ন, রক্ত, থুতু, কফ এই দিয়ে মালা গাঁথি, কারণ আমাকে এগুলো করতে হয়, আমাকে জীবনের পাকের মধ্যে হাত ডোবাতে হয়। তা আমাদের অনেকের মনে হয়নি অনেকটা ফ্রাস্ট্রেশনের সময়, অনেকটা হতাশ যখন লেগেছি যে ও আমি খেটে খেটে মরবো, আমি পাক খাটবো, আরেকজনের নাম হবে, এরকম তো আমাদের এইসব ঘটনার মধ্যে দিয়ে আমরা যাই। স্মৃতি হচ্ছে এরকম ভাবে আমাদের ইগনাইট করে এবং ভাবায়। তো আমি যখন ওই নাটক একটু বিখ্যাত সংলাপ, সেটা অবশ্য অনেক জায়গায় দেখা যায় এখন, সব যে আমি দেখি যে ওই মোবাইল ফোনের মধ্যে দিয়ে পৌঁছে যায়। হ্যাঁ, ওই যখন ওই আমার ছেলে, আমি অনেকদিন পর বাড়ি ফিরেছি, সব্যসাচী সেন, সে বাড়ি ফিরে দেখছি তার ছেলে অনেক বড় হয়ে গেছে, চিনতেই পারছে না ছেলে বলে। তো সে তাকে মোটেও বাবা বলে মানতে চাইছে না, এবং সে বুঝতে পেরেছে এটা ভিন্ন রাজনীতিও করে, এবং সে বুঝতে পেরেছে যে, এবং সেই ধাক্কাটা ছেলেটা দিতেই চায়, এবং ছেলেটা বলে যে তাকে নাম ধরে ডাকে, এই শুনুন সব্যসাচী। তখন ওর মা বলে যে এই নাম ধরে ডাকছো কেন তুমি বাবাকে? তখন এ বলে দাঁড়ানো, ওকে নাম নাম ধরে ডাকতে দাও, ডাকতে দাও। শোনো বাবা, তোমার ঠাকুরদা বিনয়ভূষণ সেন, যিনি আসলে ছিলেন পাঁড় কংগ্রেসী এবং স্বাধীনতা সংগ্রামী, যিনি আমাকে ছেলেবেলায় কোনোদিন বকেননি, তিনিও আমাকে একদিন তার বৈঠকখানায় ডেকে জিজ্ঞেস করেছিলেন কেন আমি কমিউনিস্ট হয়েছি, কেন। জীবনে প্রথম আমি চার চোখের দিকে চোখ তুলে তাকিয়ে কথা বলেছিলাম, এই যেমন করে তুমি এখন আমার দিকে তাকিয়ে আছো, ঠিক এইভাবে। আসলে চীন যুদ্ধের সময় যখন সমস্ত বুদ্ধিজীবীরা দেশপ্রেমের কুম্ভীরাস্ত্র ফেলছেন, উত্তম কুমারকে নিয়ে মেকি দেশপ্রেমের ফিল্ম বানানো হচ্ছে, হ্যাঁ, আর চতুর্দিকে দেখে দেওয়া হচ্ছে আমরা আমরা বিশ্বাসঘাতক, এই বাগবাজারে কমরেড চানিদার বইপত্র রাস্তায় টেনে নামিয়ে এনে পুড়িয়ে দেওয়া হয়েছিল, পুড়িয়ে দিয়েছিল কলকাতার রাইক্সটাগের লোকজন। আর এসব দেখে আর মার খেতে খেতে আমার মনে হয়েছিল পৃথিবীতে কোনো পবিত্র কর্তব্য যদি থাকে তো একটাই, ওই কমিউনিস্ট হওয়া। তাই উত্তরে আমি আমার বাবাকে বলেছিলাম, বিনয়, আমি কেন কমিউনিস্ট হয়েছি আপনি বুঝবেন না। আমার বাবার চোখটা জল জল করে জ্বলছিল, হঠাৎ দপ করে নিবে গেল, মুখটা ছোট হয়ে গেল। আমি এখনো বিশ্বাস করি যে কথা সেদিন আমি আমার বাবাকে বলেছিলাম, যে কথা বললে নিজেকে নিজের চেয়ে বড়, অনেক বড় বলে মনে হয়, জীবনে অমন সত্যি কথা আমি খুব কম বলেছি। ট্রুথ, সত্যি। তাই তুমি আমাকে নাম ধরে ডাকতেই পারো, আমি কিছু মনেই করবো না, আমি ধরে নেব তোমার মধ্যে দিয়ে আমার বাবা আমাকে প্রত্যুত্তর দিলেন। এই যে কথাটা বলতে বলতে আমি আমার চরিত্র কমিউনিস্ট না কংগ্রেসি না দক্ষিণপন্থী না বামপন্থী, তার চেয়েও বড় কথা হচ্ছে যে একদিন যে আঘাত আমি আমার বাবাকে দিয়েছিলাম, ওই যে আমি তর্কের খাতিরে তাকে বিনয় বলে ডেকে একটা প্রোগ্রেসিভ কিছু করতে চেয়েছিলাম, সেটাই সময়কালে ফেরত এলো আমার কাছে। আর কি ফেরত এলো? এই যে বারবারও বলছি না যে সমস্ত বুদ্ধিজীবীরা যখন দেশপ্রেমের কুম্ভীরাস্ত্র ফেলছেন, উত্তম কুমারকে নিয়ে মেকি দেশপ্রেমের ফিল্ম বানানো হচ্ছে, মঞ্চে চীন বিরোধী নাটক হচ্ছে আগন্তুক, এইসব দেখে আর মার খেতে খেতে, এই যে আমাদেরও প্রত্যেকের জীবনে যে যাই কাজ করি না কেন, সংসারে হতে পারে, দাম্পত্যে হতে পারে, পাড়ার সংগঠনে হতে পারে, কলেজে হতে পারে, চাকরির জায়গায় হতে পারে, আমাদের কিছু মান অপমান, বিশ্বাসঘাতকতা, প্রেমীনতা, তার অভিজ্ঞতার অভিঘাত আমাদের স্মৃতির মধ্যে, আমাদের মাসলের মধ্যে থাকে। তো সেইটিকেই চরিত্রায়নের সময় অভিনেতার জীবনও ওই ডিসকোর্সের অংশ হয়েছে। একদমই তাই, মানে সেটি না হলে তার উপায় নেই, এবং সেইটি করতে গেলে তখন একটা আনন্দ হয়, মানে তখন তো একটা মুক্তি ঘটে। আমরা বলি যে স্মৃতি কেন সবসময় বিপজ্জনক হবে, স্মৃতি তো ভালোবাসাময় হতে পারে, স্মৃতি কেন ভার হবে, স্মৃতি তো শক্তি হতে পারে, পবিত্র অস্ত্র লেখা হতে পারে। তো তাই তো হয়। তো মানে এই আর একটা হচ্ছে যে এই চরিত্রগুলোর ক্ষেত্রে, মানে যেমন বড় বড় চরিত্র, যেমন ধরা যাক শিশির কুমার ভাদুরীর কথা হলো, গিরিশ ঘোষ। আচ্ছা, গিরিশ ঘোষের ক্ষেত্রে আমি তো তাকে দেখিনি, জানিও না, কিন্তু এই পরবর্তীকালে যখন শিশির কুমার সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করছেন, আমি সৌমিত্রদার মুখে শুনেছি এবং বইয়েও পড়েছি, ওর উচ্চারণের মধ্যে একটা অদ্ভুত ট্রোল থাকতো, হ্যাঁ, শুনেছি, এটা বলছেন শিশির কুমার। শিশির কুমারকে যখন জিজ্ঞেস করছেন আপনি কার কাছে অভিনয় শিখলেন, বলে আমি কারোর কাছে অভিনয় শিখিনি, আমি অভিনয় যদি শিখে থাকি তো গিরিশ ঘোষের অভিনয় দেখতে দেখতে শিখেছি। আমি খুব কম দেখেছি, কিন্তু দেখতে দেখতে বুঝেছি একে বলে অভিনয়। কিন্তু তিনি ওই অভিনয়টাই করছেন না, তার সঙ্গে মেশাচ্ছেন নিজস্ব জিনিস। তা আমি বলছি এই ট্রোলটা কি, হ্যাঁ, মানে ধরা যাক বিল্লমঙ্গল কাব্যের নাটক, তাতে অভিনয় হচ্ছে, হ্যাঁ,
এই নশ্বর দেহ জলে ভেসে যায়, ছিঁড়ে খায় কুকুর শ্রীগাল, কিংবা চিতাভস্য হয়ে পবন উড়ায়। এই নারী এরও এই পরিণাম নশ্বর সংসারে, তবে হায় প্রাণ দিছি কারে, কার তরে সবে করি আলিঙ্গন, দারুণ বন্ধনে ছায় বাঁধিয়া রাখি, এই নশ্বর দেহ ছিঁড়ে খায় কুকুর শ্রীগাল। এই যে গোটা গোটা করে গোল গোল করে উত্তর কলকাতা ইয়ার হ্যাঁ, ড্রোন। ওই উত্তর কলকাতা ইয়ার ট্রোলটাকে উনি ব্যবহার করছেন। কিন্তু আমি যখন অভিনয় করছি আজকের সময়ে দাঁড়িয়ে, যখন ওনার চরিত্রে অভিনয় করছি, তখনও এই সংলাপ আমি বলেছি। কিন্তু যখন আমি বিল্বমঙ্গল হিসেবে বলছি, তখন আমি বলছি এই নশ্বর দেহ ছেড়ে খায় কুকুর শ্রীগাল, কিংবা চিতাভস্য হয়ে পবন উড়ায়। এই নারী, কেননা পাশে নারীটি দাঁড়িয়ে আছে, এই নারী এরও এই পরিণাম নশ্বর সংসারে, তবে হায় প্রাণ দিছি কারে, কার তরে সবে করি আলিঙ্গন, দারুণ বন্ধনে ছায়ায় বাঁধিয়া রাখি। একই জিনিস, কিন্তু ওর উত্তাপটা কিন্তু এখনো গায়ে মারছে। শুধু এই আজকের সময়ের যে ভাষা, সেই জন্য আমি আমার মতো করে সেই সময়ের ভাষাটাকে ধরবার চেষ্টা করছি। যদিও এটা কিন্তু গড়পড়তা সংলাপ নয়। হ্যাঁ, এটা আবার ওই কি গো কেমন আছো, হ্যাঁ। এলে নাকি, চলো বারান্দায় গিয়ে দাঁড়াই, এটা তো নয়। আমি ওটাকে ছোট করছি না, কিন্তু বলছি তার বাইরে তো কিছু। তাই এ অবশ্যই একটা কিছু চাইবে, একটা বড় কিছু চাইবে। আমি ওই যে কথাটা দিয়ে শুরু হয়েছিল যে অভিনেতা হিসেবে সবসময় আপনি সময়ের প্রতিবেদক হতে চেয়েছেন। আমি এত মানে দাদা ঠাকুরের মতো হতে চাই, কিন্তু ভেবেছি কথাটা। আরেকটা বড় কাজ আপনি করেছেন এই জীবনী নাটকের বাইরে গিয়ে। জীবনী নাটকটা নিয়ে অনেক কথা হয়, আমি আর বিস্তারিত করব না। সেটা হচ্ছে 3টি চরিত্র আপনি করেছেন। যে 3টি চরিত্র, আমি গিরিশ ঘোষের বিল্বমঙ্গলটা আমার মাথায় ছিল না, আপনি বললেন, কিন্তু রাজা অদিপাউস, যাত্রাওয়ালা প্রসন্ন এবং কাপ্তেন বাবু বেণীমাধব, যে 3টি চরিত্র আপনারা সবাই মনে মনে গুনছেন যে বাংলা থিয়েটারের 3 কাল পুরুষ, শম্ভুমিত্র, অজিতেশ বন্দ্যোপাধ্যায় এবং উৎপল দত্ত যথাক্রমে তারা করেছে। এখন উত্তম কুমারের ঘনিষ্ঠ যারা, তারা একটা কথা বলতেন যে উত্তমবাবু সব চরিত্র করতেন, লোভনীয় চরিত্র কিচ্ছু ছাড়তেন না। কিন্তু উনি খুব সচেতন থাকতেন যে প্রমথেশ বড়ুয়া যেটি পর্দায় করেছে ওটা উনি কোনোভাবে করবেন না, দেবদাস করেননি। আর শিশির কুমার ভাদুরীর যে অভিনয় উনি মঞ্চে দেখেছেন সেটাও উনি পর্দায় করবেন না। যে জন্য বহুবার অফার থাকা সত্ত্বেও দেনা পাওনার জীবানন্দ উনি কোনোদিন করেন। কিন্তু আপনি কোন অমিত সাহসে ওই 3টে চরিত্র করেছিলেন, এইটা একটু বলুন। একটা তো আমি ওই গোত্রহীন নাটকের সংলাপে বললাম যে আমার সাহস দেখে অনেকেই অবাক হয়, মানে যেটা আপনি বলছেন যে কোন সাহসে, তাই। কিন্তু কথা হচ্ছে যে আমার কাছে এটা মনে হয়েছে, যখন আমার কাছে এই প্রস্তাব এসেছিল, আমি প্রথমেই ওই কারণেই ছোট্ট খোঁচারি খালি, এই 3টের কোনোটা কি আপনি দেখেছিলেন? না, কোনোটাই না, দেখেননি? কোনোটাই দেখিনি। সেইটা একটা বাঁচোয়া ছিল আমার, কেন আমি অধিপোজ দেখবার সুযোগ পাইনি। আর যাত্রাওয়ালা প্রসন্ন আমি দেখিনি। টিনের তলোয়ার দেখেছি অবশ্য, হ্যাঁ টিনের তলোয়ার দেখেছিলাম, কিন্তু শেষের দিকে তখন উনি অভিনয় করছেন, নান্দিগার ফেস্টিভ্যালে ছিল, আমি সেই শোটা দেখেছিলাম। কিন্তু আমি বলছি যে এইগুলো করবার ক্ষেত্রে আমার ভেতরের আকাঙ্ক্ষাটা যেটা দেখা দিয়েছিল সেটা হচ্ছে যে, ধরা যাক যদি এই রক্তকরবী হতো, সেটা নিয়ে কিন্তু খুব কথা হতো না, কেননা টাইম টেস্টেড নাটক, সেটা তো সবাই করবে। হ্যামলেট যদি অনেকে করে, কেউ বলেন না, তাই না? এবং একজন অভিনেতা তো হ্যামলেট, ম্যাকবেথ বলেন নাকি করার দরকার, হ্যাঁ। না হলে নাকি তার জীবন শেষ হয় না, সার্থক হয়। সার্থক হয় না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমার 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 সেরকমই মনে হয়েছিল যে অয়দিপৌসের ঘটনার ভেতরে যে চাপ আছে, হ্যাঁ, যে যে ট্র্যাজেডি আছে, এবং যেটাকে প্রায় অবিশ্বাস্য বলে মনে হয়, সেটি যখন আমি উচ্চারণ করব, শুধু উচ্চারণ করব না, সেটিকে শারীরিকভাবে ধরবার চেষ্টা করব, তখন এই যে আমার 27 নম্বর জীবন কৃষ্ণ মিত্র রোডে বেড়ে ওঠা একটা গলির গলি তস্য গলিতে যে মানুষটি জন্মেছে এবং সেখান থেকে বেড়ে উঠেছে, পাইকপাড়া রামকৃষ্ণ বিদ্যালয়, তারপরে নারায়ণ দাস বাঙুর মাল্টিপারপাস স্কুল, তারপরে স্কটিশ চার্চ কলেজ, তারপরে নান্দিকার, তারপরে এই নাটক ওই নাটক করে 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 এইখানটায় সে এসে কি করে এই বড় ব্যাপারটাকে, এই যন্ত্রণাটাকে,
এই ভালোবাসাটাকে, এই অবিশ্বাস্য কি বলবো অনভিপ্রেত ধাক্কাটি সে কি করে সামলাবে? তো আমি শুধু এই কারণে করেছি, আমি সত্যি কথাই বলছি, মানে বোঝবার জন্য। তাতে যদি আমি ফেল করি, আমি তো ফেল করেইছি বলে মনে করি, কিন্তু তবু তাতেই কি যায় আসে? কিন্তু ওই যে ভেতরের যে রক্তপাতের প্রক্রিয়াটা শুরু হলো এবং অশ্রুপাত হলো, এই যখন অয়দীপ বোসের সেই বিখ্যাত, যদিও এই টেক্সটটি আলাদা, আমরা যেটা করেছিলাম এটা সেনেকার ভার্সন, হ্যাঁ, পরবর্তী যেটা করেছি। করেছিলেন। আমি একটি জায়গার কথা বলছি না, অনেকদিন অনেক আগে করেছি, এখন আর তো করি না। ওই যে ইরেজের কথা বলছিলেন, এখন ইরেজ হ্যাঁ। করতে হয়, নাহলে মুশকিল হয়, মানে এত এই কি বলে যেন এতে জায়গা থাকে না। ওই যখন আপনারা জানেন যে অয়দীপ বোস অজ্ঞাত সারে নিজের পিতাকে হত্যা করেছেন এবং নিজের মাতার শয্যাকে কলুষিত করেছেন, এরকম এটাই গল্পে আছে, এই কাহিনীতে আছে। কিন্তু সে নিজে জানতো না, সে সত্য উদ্ঘাটন করতে চাইছে যে কি ঘটেছে আমার জীবনে। সবাই এই বাজে কথাটা বলছে কেন, যে আমি নাকি আমার পিতাকে হত্যা করেছি, হতেই তো পারে। আমি যে যখনই শুনেছি আমি আমার পিতাকে হত্যা করতে পারি, এরকম একটা দৈববাণী আছে, আমি তো সেখান থেকে চলে এসেছি, আমি তো বাবার কাছ থেকে চলে এসেছি, অন্য জায়গায় এসেছি, অন্য দেশে। তাহলে কি করে আমি আমার পিতাকে হত্যা করতে পারি? কিন্তু ঘটনাচক্রে দেখা যাচ্ছে যেখানে অন্য দেশে এসেছে সেখানে এসেই ও এর মধ্যে জালে জড়িয়ে পড়ছে এবং প্রমাণিত হতে হতে যাচ্ছে। এবং চরমতম প্রমাণের সময় যখন সাক্ষীকে ডেকে আনা হয়েছে, সেই বৃদ্ধকে, সেই বৃদ্ধ মেষপালক, সে এসে বলছে নানান কথার পর, তো তাকে অয়দীপ বোস জিজ্ঞেস করে যে তোমাকে, তোমার হাতে কি আমার কেউ একজন শিশুকে তুলে দিয়েছিল? তখন সে বলে হ্যাঁ, সে দিয়েছিল। তখনই ফোরবাস বলে কিন্তু সে তো রাজা, তাই বলে যে কিন্তু সে বোধহয় এতদিনে মারা গেছে, মারা গেছে, হ্যাঁ সে বেঁচে নেই। তারপর বলতে চাইছে তুমি না, সেটা তুমি না। তখন বলছে না না, তোমার কেন কেন মনে হয়েছিল সে মারা যাবে? তখন ও বলে তার পা দুটো শলাকাবিদ্ধ ছিল, ক্ষতস্থান বিষিয়ে পোঁছ করাচ্ছিল, জ্বরে পুড়ে যাচ্ছিল গা। এইটা শুনেই ওর মনে পড়ে গেল কিছু। ওই দুটো পা শলাকাবিদ্ধ ছিল, যারা জানেন তারা জানবেন, ওই অ্যাকিলিস হিলের মতো ওই 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 পাটায় ওর একটা দাগ ছিল। তখন ও বলে জানতে বাকি নেই আর, একটু একটু করে বুঝতে পারছি। এইবার বলো, কে এই নির্মমতায় শিশুটিকে দিয়েছিল তোমার হাতে? শিশুটির পিতা না জননী? এই সংসার জানুক মানুষ কত নির্মম হতে পারে, না বললে নির্মমতায় তাকেও ছাপিয়ে যাব ফোরবাস। তখন সে বলে পিতা। অয়দীপুস বলে মমতাময়ী জননী এ কাজ করতেই পারে না, এবার পিতার পরিচয় বলো। ও বলে পারবো না বলতে রাজা, আমাকে মাফ করো, আমি বলতে পারবো না, তোমাকে বলতেই হবে। আমি বিশ্বস্ত থাকবো, কথা দিয়েছিলাম, তোমার এই জীব আমি টেনে ছেড়ে নেবো, যাতে আর কোনোদিন কাউকে কথা দিতে না পারো। বলো, রক্ষা করো রাজা, রক্ষা করো। নিজের সর্বনাশ এভাবে ডেকো না, মনে রেখো ও বলছে নিজের সর্বনাশ এভাবে ডেকো না। তোমার কি সর্বনাশ আসছে সেইটা ভাবো, আমারটা ভাবতে হবে না। সে এই প্রাসাদেরই ছেলে, কৃতদাসের ছেলে, মানে ওকে এখনো বিশ্বাস করতে চাইছে, কৃতদাসের ছেলে, রাজা লায়ুসের ছেলে। হে দেবতা, রক্ষা করো আমায়, রক্ষা করো এই বিশ্বাসঘাতককে। রাজা লায়ুস নিজের হাতে তুলে দিয়েছিল, নিজের ছেলে। হ্যাঁ, কিসের জন্য? হত্যা করে ফেলার জন্য। করলে না কেন? পারিনি রাজা, পারিনি। ওইটুকু দুধের শিশুকে আমি হত্যা করতে পারিনি। দুর্বল হৃদয়, তার জন্য এত বড় সর্বনাশ হয়ে গেল। অর্থাৎ মেরে ফেললে তো আর আজকে এই ঘটনাটা জানা যেত না। হ্যাঁ, দুর্বল হৃদয়, তার জন্য এত বড় ঘটনা ঘটে গেল। শুধু শিশুটির মুখ চেয়ে ভালোবেসে সর্বনাশ হয়ে গেল। তখন অয়দীপ বোস বলে আমি এখানে একটু দম নিতাম, দাঁড়াতাম। মানুষের হৃদয়ে আছে এখনো করুণা এত, তবে কেন এত ধ্বংস? আমার পাপে, আমার জন্মদাতার পাপে। বলে ওই লোকটিকে তুলে নেয়, তুমি আমার পিতা। জন্মের আগেই হত্যার প্রকরণ ভাবে যে জন্মদাতা, তার কাছে কোনো ঋণ নেই, হত্যা করেছি তাকে। তোমার করুণা আমাকে জীবন দিয়েছিল, অন্তিম করুণা করো বলে ওর হাত দুটো গলায় রেখে বলে হত্যা করো এই পাপে। ও বলে রাজা রাজা,
থিবসের যত পিতা সন্তান, যত ভাই যারা, স্বামী যারা, অস্ত্র তুলে নাও, মোড়কে পীড়িত যারা, চিতার জ্বলন্ত কাঠে জ্বালিয়ে পুড়িয়ে দাও সভ্যতার পাপ এই অয়দিপৌসকে। না 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 না, আরো উপযুক্ত কোনো শাস্তি ভাবতে হবে। শক্তি, শক্তি সংহত করো মন। যে শক্তির জোরে স্ফিংসকে ধ্বংস করেছো একদিন, সেই শক্তি নিয়ে নিজেকে মারতে হবে আজ। তার আগে একবার প্রাসাদে যেতে হবে। ইয়োকাস্তা, রানী, জননী, রানী, জননী, রানী, জননী, এই দেখো তোমার সন্তান আজও বেঁচে আছে, রানী, জননী। এই বলতে বলতে আমাদের একটা সিঁড়ি থাকতো, ওই বারবার উঠে ও রানী বলে তার কাছে যেতে চাইছে, মানে ও নিজের মাকে বিয়ে করেছে তো, তার গর্ভে সন্তানের জন্ম দিয়েছে তো, তো ভালো তো ও বুঝতে পারছে না তার কাছে কি করে পৌঁছবো। গিয়ে বলবে যে আমি তোমার সন্তান, কেন তারও সন্তান। তাই ও সিঁড়ি দিয়ে আমরা করতাম, আমার বয়সও কম ছিল অনেক, তো আমি ওই সিঁড়ি দিয়ে দৌড়ে যেতে গিয়ে আটকে গিয়ে আবার নেমে আসতাম, আবার যেতাম। কখনো রানী, কখনো জননী, একই শব্দ ফিরে ফিরে আসছে, তারপর আছাড় খেয়ে ওখানে পড়তো। অর্থাৎ এর ভিতরে যা কিছু উত্তাপ ছিল এইবার ধ্বংসপ্রাপ্ত হতে হতে গেল, সত্যকে জানলো। কেননা আমরা তো জানি যে আমরা যদি সত্যকে হৃদয় খুঁড়ে জাগাতে চাই, তাহলে এমন কিছু আমরা জেনে ফেলি যেটাকে আড়াল করে রাখাই ভালো। কে আর হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে। ঠিক। তো আমাদের ভেতরে, আমাদের স্মৃতির মধ্যে থাকা এই ঘটনাগুলোকে আমরা এইভাবেই চরিত্রায়নের সময় লালন করি, প্রকাশ করি। আচ্ছা, এই আপনার কথা বলা, এই যে কথা বলা আপনারাও শুনছেন নিশ্চয়ই, এটা আপনাদেরও প্রশ্ন আমার মনে হয়, যে আমাদের বন্ধু ব্রাত্য বসু তিনি যখন কথা বলেন আমি দেখেছি যে তার কথা বলার ভেতর কবিতা থাকে। সেই কবিতাটা কিভাবে থাকে? কবিতাটা থাকে যে ব্রাত্য বসু যখন কথা বলেন উপমা দেন, ওপর ওপর শুনলে মনে হবে যে যেন তত্ত্ব কথা বলছেন, কিন্তু আসলে উপমাই কবিত্ব, এইভাবে উনি কাব্যটা তৈরি করেন। আপনার কথা বলার ভেতরও এই কবিতাটা আমি বারবার খুঁজে পাই। এটা পাই আপনার ক্ষেত্রে ঠিক উপমা নয়, আপনার ক্ষেত্রে যেটা হয় আপনার একটা গাঢ় অন্তঃস্বর আছে। কথা বলার সময় মনে হয় যে আপনি যেন সেই ওই জীবনানন্দ বললেন, আমিও জীবনানন্দ বলি যে জলের চারপাশে ঘুরে ঘুরে সে একা কথা বলে। এই যে কাব্যের সুরটা, এটা কি মানে এই এত চরিত্রের মধ্যে দিয়ে জার্নি করতে করতে পেলেন, নাকি এটা আপনার ভেতরে যে কবিতা ছিল, কবিতার কাগজ করেছেন, কবিতা লিখেছেন, সেখান থেকে এলো, নাকি এইটাই আপনার আটপৌরের স্বর? না না, আমি ঠিক এর উৎস কোথা থেকে হলো তো জানি না, বা জানতে চাইও নি কোনোদিন। কিন্তু আমি যেটা, আপনার প্রশ্নটা খুব ভালো, সেই জায়গা থেকে বলি। এক তো হচ্ছে সত্যি আপনি যেটা বললেন, ব্রাত্যকে থেকে বোঝা যায় না, কিন্তু আমি তো অনেক দিন থেকে দেখছি ওকে। তো আমি যে ওর একজন গুণমুগ্ধ, তার অন্যতম কারণ যে ওর শব্দচয়ন, সংলাপ নির্মাণ। ওর সংলাপ অনেক সময় কবিতার মতো, মানে কবিতার মতো না, কবিতাই বেশ ওরাল লিটারেচার। হ্যাঁ, তো এই সেইটার হয়তো নিশ্চয়ই আমি তো ওর অনেকগুলো নাটক অভিনয় করেছি। হ্যাঁ, অনেকগুলো। আমার কাছে এখানেই আছে আলতাফ গোমস বলে একটা নাটক, সেটা বেশি লোক তো দেখেনি। না। হ্যাঁ, মানে বেশি দিন করতে পারিনি আমরা, কিন্তু সেই নাটকের সংলাপ, তাতে অনেক গালাগাল ছিল। হ্যাঁ, যারা 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 আমি বলছি যে শুধু গালাগালটুকুই শুনতে পেলেন, তারা সেই সব অন্তর্গত কবিতাগুলো কি শুনতে পেলেন না? কেউ কেউ আমাকে বলেছেন, বেশিরভাগ নয়, একজন দুজন, আপনি একটু গালাগালটা, আমার চরিত্রটাই গালাগাল দিত। আসলে তারা আমাকে তার আগে তো ওই দেবব্রত বিশ্বাস করতে দেখেছে, এই করে পুজো করতে শুরু ওইরকম একটা rude police officer। তাই তাদের মনে হলো উনি কেন গালাগাল দেবেন, কিন্তু গালাগাল দেবেন মানে মঞ্চের উপর গালাগাল দেওয়া উচিত কি অনুচিত সে তর্ক হতেই পারে। কিন্তু আমি বলছি ওই গালাগালটার পরেই যে সংলাপটা ওই লোকটা বলতো, তো সেটাও তো শুনতে হবে, সেটাও তো নির্মাণ করতে গেলে ওই গালাগালটিকে গায়ে না মাখলে হবে না। হ্যাঁ, তো সেই কারণে আমার মনে হয় যে এই মেলামেশাগুলো হয়তো আমার ভিতরে ক্রিয়া করেছে। এটাও সত্য যে আমার পূর্বাশ্রম যদি আমি বলি, মানে খেলাধুলোর ছাড়া, খেলাধুলাও আমি যাদের সঙ্গে মিশেছি পরবর্তীকালে থিয়েটারের সান্নিধ্যে এসে, আমরা অমল দত্ত এবং পিকে দার সঙ্গে খুব আড্ডা মেরেছি। ওরা দুজনেই খুব দারুণ কথা বলতে পারতেন। হ্যাঁ, আমার শিক্ষক রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, তিনিও খুব দারুণ কথা বলেন, সেটাও একটা প্রভাব। কিন্তু এই যে এতগুলো সংলাপ বলতে বলতে যাওয়া,
সংলাপগুলো তো কিছু নির্মাণ করে এবং তার মধ্যে কবিতাও তৈরি হয়। হ্যাঁ, তো সেইখান থেকে মানে একটা 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 কি বলবো, একটা ভর পাই, মানে একটা একটা তার উপর মানে ছেড়ে দেওয়া যায়। ফলত তখন শব্দগুলো, আর একটা হচ্ছে আমি অনেক কষ্টে যেটা বুঝেছি সেটা হচ্ছে যে আমি যদি কিছু মারাত্মক, যেমন আজকেই এখানে আসার জন্য কারা আসবেন তো জানি না, কজন এই নাটকগুলোর যেগুলোর কথা হচ্ছে দেখেছেন বা জেনেছেন, দেখতেও হবে না, তাও তো জানি না, কিন্তু তবু মনে হয় যে কোন ভাষায় আমি আজকে কথা বলবো। হ্যাঁ, তাই আজকের সত্যটা যেন এখানে তৈরি হয়, মানে আজকের যা চাহিদা আছে। হ্যাঁ, এখানে হয়তো আরো অন্যরকম ক্রাউড থাকলে, দর্শক থাকলে তখন আবার আরেকবার, কিন্তু আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে যে আমাকে যে কথাটা আমি বলবো বলে ঠিক করেছি সেই সত্যটিকে আমি আটপৌড়ে ওই শব্দটা ব্যবহার করলেন আপনি, হ্যাঁ, আমি আমার চেনা শব্দ দিয়েই ধরবো, এবং যখন চেনা শব্দ দিয়ে ধরতে চেয়েছি তখন দেখেছি একটা অমোঘ অচেনা, অচেনা মানে কোট আন কোট অপরিচিত কাব্যিক শব্দ এসে ধরা দিচ্ছে। হ্যাঁ, এবং তখন সেটাকে ব্যবহার করে দিয়েছি, ফলে তো এইটুকু হয়েছে। আমি খুব খুব যে মানে সেই যেখান থেকে শুরু হয়েছিল আলোচনা, যে অভিনেতার যে যাপন, অভিনেতার যে জীবন, আর তার মঞ্চে দাঁড়িয়ে তার যে অভিনয়, সেটা আসলে আসলে সেটা একটা ডিসকোর্সেরই অংশ, এটা অভিন্ন, যেটা 40 বছর ধরে চলছে। হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। সেটা একদম বৃত্ত একটা। হ্যাঁ, মানে আমি আমি ব্রাত্যরী এইটাকে আমি, আমাদের সময় শেষ হয়ে গেছে, আর 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 ঠিক 5 মিনিট। হ্যাঁ ঠিক আছে, আমি ব্রাত্যরী একটি সংলাপ বলি রুদ্রসঙ্গীতের, একটি জায়গায় আমরা অনেক জায়গায় বলেছি এবং লোকে খুব মজা পায়, হ্যাঁ, আনন্দও পায়, অথচ সংলাপটা কিন্তু খুব কাব্যিক এক অর্থে। হ্যাঁ, তো ওই যখন দেবব্রত বিশ্বাস সে করছেন, একটু উদাসীন হয়ে আছেন, তখন ওর একজন ছাত্র বা অনুরাগী নিয়মিত বাড়িতে আসে কিন্তু উনি কথা বলেন না, তখন উনি একদিন একটা প্রশ্ন করবেন বলে ভাবেন কিন্তু প্রশ্নটা করতে পারেন না। একদিন মনে হলো মুখে একটু হাসির রেখা উঠেছে, তো আজকে একটু প্রশ্নটা করা যায়। তা জিজ্ঞেস করলেন যে আচ্ছা জর্জদা, আপনি তো নাস্তিক ব্রাহ্ম, কিন্তু এই পূজা পর্যায়ের গানগুলি আপনি এমনভাবে করেন দেখে মনে হয় আপনার চেয়ে আস্তিক ভগবানের বিশ্বাসী কেউ নেই, এটা কি করে সম্ভব? তখন উনি হারমোনিয়ামটা কোলে ছিল, ওটাকে সরিয়ে রাখলেন, হাসলেন, তারপর বললেন যে আপনি যা কইলেন তার অর্থ দাঁড়ায় থিয়েটারে খনির পাঠ করতে গেলে খনি হইতে হইব, মাতালের পাঠ করতে গেলে মাতাল হইতে হইব। দেখেন, এই গান গাওয়ানোর ব্যাপারটা আমার কাছে যারে কয় সিরিয়াস ক্রিকেট ম্যাচের মতো, বিশেষত যখন আমি সামনাসামনি পারফরমেন্স করি তখন আমি শ্রোতাদের গান শুনাইতে বসি একেবারে খেলোয়াড়ের ইনস্টিংক্ট লইয়া। এই যেমন ধরেন আমার গলার আওয়াজ হইতেছে আমার বল, আর শ্রোতাদের ইন্টালেক্ট, ইমোশন এইসব আমার সামনে যারে কয় স্টাম্পের মতো খাড়ায় থাকে। আমি মাঝে মধ্যেই ফাস্ট, স্লো, স্পিন, ব্র্যাক এইসব নানা ধরনের গলা সুইডা শ্রোতাদের ইন্টালেক্ট আর ইমোশনের ধাক্কা মারানোর চেষ্টা করি। ভাগ্য যদি ভালো হয় তো উইকেট পাই, নইলে পাই না। আর মাঝে মধ্যে যখন বলে গ্রিপ পাই না, তখন বল ওয়াইড হইয়া যায়। এটার মধ্যে তো এটা আটপৌড়ে কথা। হ্যাঁ, কিন্তু আসল কথাটা হচ্ছে যে ইন্টালেক্ট আর ইমোশনে ধাক্কা মারা, তার জন্য একটি শব্দ নির্মাণ করা, একটি নির্বাচন করা। এইটি কবিতায় হয়, উপন্যাসে হয়, গল্পে হয়, এবং ভালো প্রবন্ধেও তো আমরা সেটা দেখেছি, একদম টেনে নিয়ে যাচ্ছে আমাদের। নাট্য তেমনই একটি ভালো একাধারে উপন্যাস, একাধারে প্রবন্ধ, একাধারে একটি সঙ্গীত গান, একই ধরে একটি নৃত্যকলা, একই সঙ্গে সে নানান সব শব্দ জুগিয়ে আটপৌড়ি সব শব্দ দিয়ে একটি অমূল্য বাক্যবিন্যাস তৈরি করে এবং করে একটি সত্যকে আমাদের সামনে ফেলে দেয় এবং দিয়ে সে বলে এই সত্যে আমি উপনীত হয়েছি, তুমি কি এই সত্যে বিশ্বাস করো? এই সত্যটা আমার, অতএব একমাত্র এটাই সবাইকে বিশ্বাস করতে হবে, এই কথা নাট্য কখনো বলে না। এবং দেবশঙ্কর হালদার একাই একটি অমনিবাস, একটি অ্যান্থোলজি। এই 40 বছর ধরে যা চরিত্র তার আধারে জমা হয়েছে। আমি শেষ যে প্রশ্নটা করব, খুব ছোট্ট প্রশ্ন, এক কথায় উত্তর, সেটা হচ্ছে এমন কোন চরিত্র আছে যে চরিত্রটা আজও করা হয়নি, করার জন্য অপেক্ষমান আপনি? আমি এটা নিয়ে, আমাকে তো ওই যে কথা একটু আগে বলছিলাম, আমার মনে হয় যে আমাকে অনেকেই প্রশ্ন করেন আপনি হ্যামলেট করলেন না, ম্যাকবেথ করলেন না, ইত্যাদি ইত্যাদি, এগুলো নাকি করলে অভিনেতা সম্পূর্ণ হয় ইত্যাদি। কিন্তু আমি এই কথাই বলছি যে আমি বারবার যে এই যে রুদ্রসঙ্গীতের এই চরিত্রটা করবো কোনোদিন ভেবেছিলাম, কিন্তু এটি আমার স্বপ্নের চরিত্রের মতো হয়ে উঠলো। আমি কাছের মানুষ বলে একটি নাটক করতাম, কিঞ্চিত হাঁটতে চলতে পারে না, প্যারালিসিক একজন মানুষ,
সেটা আমি কোনোদিন করবো ভাবিনি, কিন্তু করলাম যখন, তখন ওটা আমার স্বপ্নের চরিত্র মনে হলো। এইরকমই একটা পরিপূর্ণতা চেয়েছিলাম। তো আমি যখন শিশির কুমার ভাদুরী করেছি, আমি গিরিশ ঘোষ করেছি, আমি শক্তির চরিত্রে অভিনয় করছি, এগুলো তো জীবনীমূলক বা তার একটা পূর্বাপর আছে। এছাড়াও এই সব্যসাচী সেন, আমি গোত্রহীন যে চরিত্রটা করেছি, আমি যে ডক্টর চৌধুরী করেছি, এর বাইরে আরো কিছু চরিত্রায়ন আছে। ব্রাত্যরী লেখা একটা নাটক করতাম দুটো দিন বলে, হ্যাঁ, পঞ্চম বৈদিকের, বেশি অভিনয় হয়নি, ওখানে একটি বুড়ো চরিত্র করতাম, অসামান্য চরিত্র, আলতাফ গোমস। আমি বারবার বলছি যে আমার মনে হয় যে আমরা একটি নাটকের সংলাপ, আমার মনে হয় যে ড্রিমস আর নেভার ফাউন্ড ইন প্লেসেস ইউ ওয়ান্ট দেম টু বি। আপনি যেখানে স্বপ্ন পূরণ হবে বলে মনে করছেন, স্বপ্ন তাঁবু ওইখানটায় নেই, তার থেকে দুবিগত দূরে অথবা একটু আগে আছে। তাই ওরকম নির্দিষ্ট করে এইটা হলেই হবে। আমি সেই সব স্বপ্নের চরিত্রের জন্য অপেক্ষায় থাকি যাদের, ওই যে বললেন আপনি, আট পৌড়ে গড়পড়তা মানুষ, তারা হয়ে উঠবে মহাকাব্যের মতো। হ্যাঁ, যে সেই চরিত্রগুলো আমাকে অনেক বেশি টানে। আর তার সঙ্গে টানে যে যারা মূল্য দিয়েছেন, এই যে বললাম শিশির কুমার ভাদুরী, এই যে বললাম গিরিশ ঘোষ, হ্যাঁ, দেবব্রত বিশ্বাস, শক্তি, এরা জীবনের সঙ্গে বোঝাপড়া করে অসমতল জীবন। হ্যাঁ, তো আমার ওই অসমতল ভূমিতে হাঁটতে অভিনেতা হিসেবে ভালো লেগেছে। হয়তো অন্য আরো কিছু করব। আমি সত্যি বলছি কোনোদিন হিসেব করিনি, আক্ষেপও নেই যে এটা কেন করতে পারছি না। অর্থাৎ সুনীল গাভাস্করের কথা দিয়ে আমরা শুরু করেছিলাম, শেষ করি এইখানে এসে, যে তার মানে সচিন তেন্ডুলকরের 10,000 রানও মঞ্চে নিরাপদ নয়, সেটাও ভেঙে যেতে পারে। আপনাদের সকলকে ধন্যবাদ। আর আমি জানি আপনাদের অনেকেই আমার প্রতি অভিসম্পাত ছুঁড়ে দিচ্ছেন যে এখানেই কেন শেষ হচ্ছে। আমরা গোটা রাত্রিটা আজকে আলোচনা চালাতে পারতাম, এবং এই আশা রেখে শেষ করি আজকে যে আরো দীর্ঘ পরিসরে একটা আলোচনা সত্যি সত্যি আমরা বুঝতে পারবো, এবং তার জন্য 50 বছরে পৌঁছতে হবে না অভিনয় জীবনে, তার আগেই কোনো একদিন আমরা বুঝতে পারবো। না, আমার বরং একটা অনুরোধ, সেটা হচ্ছে যে আলোচনা তো চলবেই। আপনারা যারা আজকে এলেন, আজকে কি উৎসবের কোন দিন? আজকে শেষের আগের দিন, কালকের দিনটা আছে নবমী নিশি। হ্যাঁ, কালকে বেশি আমার বলার কথা যে আপনারা এই নাটকগুলি দেখতে আসুন। আমি নিজে যেগুলো করি, আরো অনেক কিছু হচ্ছে, প্রত্যেকটি নাটক যেখানে যা হচ্ছে সেগুলো দেখতে আসুন, বন্ধুদের প্রভাবিত করুন। মানে আমি খুব আসতেই হবে এরকম বলছি না, কিন্তু তাহলেও অনেকটা কথা শোনা হয়, তাহলে অনেকটা বোঝাপড়া হয়, এটি বলার কথা। আর ওই শেষ কথাই প্রায় ও তো বলে দিয়েছে, আমার আর নতুন করে কিছু বলার নেই। কিন্তু কথা এত জমে থাকে ভেতরে, এতগুলো মানুষ, অনেকের কথা আজকে বলতে পারলাম না। হ্যাঁ, আমার অনেক সহ অভিনেত্রার কথা। আর একটা কথা আমি একটু এই পরিসরে বলে দিই, সেটা হচ্ছে যে একটা নাটকে অভিনয় করে নিজে চরিত্র করে খুব আনন্দ পেয়েছি, এরকম যেমন হয়েছে, তেমনি আমার চরিত্রটা কত ভালো হয়েছে তার চেয়ে বড় কথা, আমি দেখেছি আমার পাশে একজন অভিনয় করছেন, সংলাপ বলছেন, আহা, মনে হচ্ছে ওর সংলাপগুলো যেন আমিই বলছি। হ্যাঁ, সেই অমিত রায়ের মতো, যেন আমিই তৈরি করছি। এরকম বহু নাটকে অনেক অভিনেতা অভিনেত্রীকে দেখে হয়েছে। আমার কাছে আজকে আর করবো না, সেটা হচ্ছে আমরা মূল্য বলে একটি নাটক করতাম, যেখানে একদম দুটো বিপরীত ধর্মী চরিত্র, আমি এবং ব্রাত্যই করছি। ও একটা সংলাপ বলতো, আমার রোজ ও যখন বলতো আমি তাকিয়ে থাকতাম অন্য কারণে, সেটা হচ্ছে যে আমি ক্যারেক্টারের মধ্যে থেকেও ভেতর থেকে ওই সংলাপগুলোকে না আমি 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 কি বলবো, জরিপ করতাম এবং জাবর কাটতাম ওর ভেতর। তো এইটাও খুব একটা দারুণ ব্যাপার। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনার মঞ্চে বলার একটা শ্রেষ্ঠ সংলাপ বলুন, হয়তো আমি যেটা উচ্চারণ করেছি সেটাই আমি বলবো না, আমি বলবো আমার পাশে যিনি অভিনয় করছিলেন তার কথা। কারণ অভিনয় ক্রিয়ার মধ্যে তিনি একাই শুধু বলেন না, যাকে বলছেন তিনিও কিরকম অবচেতনে ওই সংলাপটিকে নিজের ভেতরে ধারণ করেন। থিয়েটার একমাত্র এই সজীব প্রক্রিয়া। এইখানেই আজকের মতো কথা শেষ হোক, পরের কথা শুরুর জন্যে এই সূত্রটা রেখে দেওয়া থাকবে। শুভ সন্ধ্যা সকলকে।